আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উপকূলীয় জেলাগুলোতে এখনো হাজারো মানুষ পানিবন্দী। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৬ জেলার কয়েক লক্ষাধিক গ্রাহক। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। স্থল নিম্নচাপ হয়ে বাংলাদেশ অতিক্রম করল ঘূর্ণিঝড় রিমাল। কালো কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল। রোহিঙ্গাদের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে প্রায় ৩,৮০০ কোটি টাকা ঋণ ও অনুদান পাচ্ছে সরকার। ব্যবহার হবে অবকাঠামো ও সেবামূলক খাতে। জেনারেল আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়। এবং তৃতীয় ধাপে ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২ উপজেলার ভোট স্থগিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল বৃষ্টিতে উপকূলীয় জেলাগুলোর অনেক এলাকা এখনো ডুবে আছে পানিতে। গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় ১৬টি জেলার কয়েক লক্ষাধিক মানুষ। ফলে হাসপাতাল সহ বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হচ্ছে সেবা কার্যক্রম। ঝড়ের আঘাতে ঘর ও গাছ চাপায় ৮ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। চিংড়ি ঘের ভেসে যাওয়ায় দিশেহারা খামারিরা। বিভিন্ন স্থানে চলছে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর উপকূল জুড়ে এখন কেবলই ধ্বংসযজ্ঞের চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীতে। কলাপাড়ার অনেক এলাকা ডুবে আছে পানিতে। এখনও জোয়ারের পানি নামেনি বসতঘর থেকে। কিছু স্থানে বন্ধ হয়ে আছে সড়ক যোগাযোগ। অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে সাগরের লোনা পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সুপেয় পানির উৎসগুলো তলিয়ে গেছে। খুলনার পাইকগাছায় ৬টি ইউনিয়নের অন্তত ২০টি স্থানে নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সাগরের লোনা পানিতে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। এখনও পানিবন্দী উপজেলার প্রায় ১ লাখ মানুষ। খাবার পানির উৎসগুলো তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জোয়ারের পানিতে বাগেরহাটে ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। প্রাথমিকভাবে জেলায় মাছের প্রায় ২২,০০০ ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোংলা, মোড়লগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলায়। সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। শ্যামনগরের মুন্সীগঞ্জ ও বুড়ি গোয়ালিনী ইউনিয়নের অনেক স্থানে ঘরের ছাউনি উড়ে গেছে। ভেসে গেছে কয়েকশো চিংড়ি ঘের। আজও বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকার বহু মানুষ। বরিশালে ছাদ ধসে আরও একজনের মৃত্যু হয়েছে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ৭ শতাধিক কাঁচা ঘরবাড়ি। জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। হাসপাতালের অপারেশন সহ জরুরি চিকিৎসা ব্যাহত হচ্ছে। একই সাথে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নগরীর বেশিরভাগ এলাকা হাঁটুপানিতে ডুবে আছে। ঝালকাঠিতে ২ শতাধিক গাছপালা ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে ডুবেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী বহু মানুষ। খাগড়াছড়িতে ভারী বর্ষণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎ স্পষ্ট এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। জেলার বেশিরভাগ এলাকায় নেই বিদ্যুৎ। একই অবস্থা পার্বত্য অন্য জেলাগুলোতে। দু একটি স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল। তবে এর প্রভাবে আগামীকাল পর্যন্ত বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড় বৃষ্টিতে রাজধানীতে মারা গেছে ৩ জন। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। চলে গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, কিন্তু বিভিন্ন জেলার মতো রাজধানীতেও রেখে গেছে ক্ষতচিহ্ন। রিমালের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির ঘটনায় রাজধানীতে এ পর্যন্ত নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েক জায়গায় উপড়ে পড়ে গাছপালা। তবে এরই মধ্যে স্থল নিম্নচাপে পরিণত হয়ে রিমাল বাংলাদেশ অতিক্রম করে এখন পার্শ্ববর্তী দেশ ভারতে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড় চলে গেলেও দেশের কয়েক জেলায় অব্যাহত থাকবে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন।
আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। তবে বৃদ্ধি পেলেও তাপমাত্রা যেন হঠাৎ করে যেন আমাদের সেই তাপ প্রবাহের মধ্যে চলে আসবে সেই অবস্থা আপাতত এই মুহূর্তে নেই। এই মুহূর্তে কিন্তু আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই বায়ু কিন্তু অনেকটা উত্তর বঙ্গোপসাগরে আমাদের কোস্টের কাছাকাছি প্রায় চলে এসেছে। বিদায় তাপমাত্রা অত বাড়ার আপাতত সেই ধরনের পরিস্থিতি আপাতত নেই। বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় এখনো ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে, যা পরবর্তী 24 ঘন্টা থাকবে। এজন্য সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা যে সমুদ্র বন্দরগুলো আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যে জারি করেছি তা অব্যাহত রাখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁদপুরে সর্বোচ্চ 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে 249 এবং ঢাকায় 224 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে প্রায় 3,800 কোটি টাকার ঋণ ও অনুদান পাচ্ছে সরকার। এর মধ্যে ঋণ সহায়তা 2,300 কোটি টাকা। একনিক সভায় এই প্রকল্পটি পাশ হয় বলে জানান পরিকল্পনা মন্ত্রী। এবছরের জন্য নেওয়া প্রকল্পের টাকা রোহিঙ্গাদের ভৌত অবকাঠামো ও সেবামূলক খাতে ব্যবহার করা হবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্ট। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এতদিন মানবিক সহায়তা হিসেবে শুধু বিদেশি অনুদান নিয়েছে সরকার। এবার প্রথমবারের মতো মাত্র 2 মাসের প্রস্তুতিতে বিশ্বব্যাংক থেকে ঋণ সহায়তা নেওয়া হচ্ছে 2,300 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় রোহিঙ্গাদের জন্য 3,800 কোটি টাকা ঋণ ও অনুদান প্রকল্প পাশ হয়। এ টাকা মিয়ানমারের নাগরিকদের স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, রাস্তাঘাট, বনায়ন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রোহিঙ্গাদের জন্য আমরা করছি আমাদের সমাজ ব্যবস্থাকে ব্যালেন্স রাখার জন্য। আবারও এখানে এতগুলি লোক আসে, 10 লাখ লোকরা ছোট জায়গায় এসে গেছে। এদের তো আমরা আগেই বলেছি, এটা তো রাষ্ট্রীয় পলিসি, এখানে বলার কিছু নাই যে আমরা তাদেরকে ধাক্কায় মরণের মুখে ফেলে দিতে পারি না। কালকে যদি এখানে মহামারী শুরু হয়ে যায়, সর্বনাশ হবে, এটা আমার দেশে ছড়ায় আসবে। সর্বদিক দিয়ে চিন্তা করে আমাদেরকে এটা করতে হয়। সুতরাং রোহিঙ্গা চাপায়া দিচ্ছে না বিশ্বব্যাংক, বিশ্বব্যাংক যা দিচ্ছে সেটা আমরা আমাদের মত নিয়ে দিচ্ছি, সুষ্ঠুভাবে এটা করছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া ও ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশের কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে সাইক্লোনে বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা মাছগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরো খুব কষ্ট বাড়বে মানুষের। সভায় কর্ণফুলী নদীর তীর রক্ষা, নওগাঁর মহাদেবপুরে অত্যাধুনিক সাইলো নির্মাণ সহ 11টি প্রকল্পের জন্য 14,337 কোটি টাকা অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, ATN বাংলা, ঢাকা। জেনারেল আজিজ আহমেদ ও বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিচার করার সৎসাহস সরকারের আছে, অপরাধী যেই হোক না কেন কোনো ছাড় দেন না শেখ হাসিনা। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে ধরে এদেশে গুম ও হত্যার রাজনীতি শুরু হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমি একটা কথা বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী যাবেন বৃহস্পতিবার। 75-এর পর 21 ইয়ার্স আমরা ক্ষমতায় ছিলাম, তখনও অনেক বাদ নির্মিত হয়েছে, আমাদের সময়ও হয়েছে। যদি কাজটা দুর্বল হয়ে থাকে এবং কাজের মধ্যে দুর্নীতি, সেটার প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ সময় সাবেক সেনা এবং পুলিশ প্রধানের দুর্নীতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী শেখ হাসিনাই একমাত্র শাসক যিনি কোনো অপরাধীকে ছাড় দেননি। অপরাধী যে কোনো লোক করতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার তাদের
অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে কিনা। শেখ হাসিনার আমলে সেই সুযোগ পাওয়ার কোনো সুযোগ। গুম খুনের রাজনীতি দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে তারা এখনো টিকে থাকতে চায়। অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় 9 বছর, অর্থ পাচারের মামলায় তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড, জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার দণ্ড হয় 10 বছর। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এগুলো তো শাস্তি, শাস্তির বাস্তবায়নটা করতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকায় বিএনপির আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশের অর্থনীতি লুট হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সরকারের প্রশ্রয়ে মন্ত্রী এমপিরা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিবর্তনে আবারও তীব্র আন্দোলনে নামবে বিএনপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে যেমন শিউরে উঠেছেন মানুষ, তেমনি তার অবৈধ কর্মকাণ্ডের যেসব তথ্য প্রকাশ পাচ্ছে তাতেও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা বলছেন, শুধু তিনি নন, ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে লুট করেছেন। দিলীপ বড়ুয়া কি বলছে যে আজকের 80% এমপি হলো চোরা চালানের সাথে জড়িত। লজ্জাও লাগে না। ওই যে কক্সবাজারে ছিল তার এমপি একজন, তার টাইটেল হইল ইয়াবা মদিন। আরেকটা বানাইছিল তথ্য প্রতিমন্ত্রী, ওই যে টাকু চলে গেছে ক্ষমতা, তারও এরকম একটা টাইটেল হয়েছিল। সেনাপ্রধান আজিজের কথা বলছেন। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনাজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। একটা দুইটা নয়, মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা। মির্জা ফখরুল বলেন, তরুণদের সংগঠিত করে দলকে চাঙ্গা করা হবে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আবারও আন্দোলনে নামার কথা বলেন তিনি। আমি জানি আমাদের এখানে আপনার কথা বলাও বিপদ, এখানে চলাও বিপদ, এখানে আন্দোলন করাও বিপদ, সব বিপদ। কিন্তু এই বিপদকে কাটিয়ে উঠে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে। গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব। গাজা ও রাফাতে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চারদিক ঘিরে ফেললো। তৃতীয় ধাপের 27টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল বুধবার সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে এ দফায় স্থগিত করা হয়েছে 22 উপজেলার ভোট গ্রহণ। নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে 300 প্লাটুন বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। তৃতীয় ধাপে 87টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ দফায় 112টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 22টি ও নানা জটিলতার কারণে আরও 3টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি 87 উপজেলায় নির্বিঘ্নে ভোট গ্রহণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এরই মধ্যে 300 প্লাটুন বিজিবি সহ র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে ভোটের মাঠে। এই দফায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1000-এর বেশি প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 12 জন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম 2 দফায় রেকর্ড সংখ্যক কম ছিল ভোটের হার। তৃতীয় দফায়ও ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটার উপস্থিতি কমিশনের উপরে ডিপেন্ডেন্ট না, কমিশনের
ডিপেন্ডেন্ট শুধু ওইটুকু যদি কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পেরেছে কিনা, ভোটারদের নিরাপত্তা আছে কিনা, প্রার্থীর নিরাপত্তা আছে কিনা, এটা তো সেগুলো তো কোনো সমস্যা নেই আমাদের। অতএব সেই ক্ষেত্রে আমাদের কারণে, নির্বাচন কমিশনের কারণে তো কোনো ভোটার উপস্থিতি কমছে না। সেখানে যেহেতু আমাদের দেশে আরেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, বড় একটা রাজনৈতিক দল, সেজন্য তার একটা প্রভাব আছে। এছাড়া অন্যান্য অনেক কিছু থাকতে পারে, আবহাওয়া থাকতে পারে, সিজন থাকতে পারে, ওখানে ক্যান্ডিডেট কেমন আছে সেটার উপর, ক্যান্ডিডেটের জনপ্রিয়তা কেমন, বেশি অধিক সংখ্যক জনপ্রিয় ক্যান্ডিডেটরা থাকলে সেখানে ভোটের হার বেশি পড়ে। চতুর্থ ও শেষ দফার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে 5 জুন। স্থগিত হওয়া উপজেলাগুলোতে দ্রুত ভোটের আয়োজন করা হবে বলেও জানিয়েছে কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে কতজন বিদেশি বৈধ বা অবৈধভাবে কাজ করছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী 3 মাসের মধ্যে তালিকা জমা দিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। অবৈধ বিদেশি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। রিটকারীর আইনজীবী বলেন, এদেশের নাগরিকরা কর্মসংস্থান খুঁজতে গিয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করছে। অন্যদিকে বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশিরা প্রতি বছর 10.2 বিলিয়ন মার্কিন ডলার এদেশ থেকে নিয়ে যাচ্ছে। মাননীয় আদালত রুল ইস্যু করেছেন, কেন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া অবৈধ ঘোষণা করা হবে না, এবং একটি নিরপেক্ষ তদন্ত করে বাংলাদেশে কত অবৈধ এবং বৈধ বিদেশি নাগরিক কাজ করছে তার তালিকা মাননীয় কোর্টে সাবমিট করার জন্য ডাইরেকশন দিয়েছেন। সরকারি কর্মচারী নিয়োগের পদ্ধতি পরিবর্তনে বড় সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন BSRF সংলাপে এসব তথ্য জানান মন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বান করে বেতন গ্রেড আপনার 13 থেকে 20 তৃতীয় এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের কর্তৃপক্ষ এবং পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছিল, যেটা আমরা আসলে কি করব, PSCর মাধ্যমে না এটার আমরা কর্তৃপক্ষ করব। প্রাথমিকভাবে কমিটি 13 থেকে 20 গ্রেডে যে সরকারি কর্মচারী নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে দায়িত্ব প্রদানের সুপারিশ করেছে। শিগগিরই রাজধানী ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম। মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার SM মেহেদী হাসান। এ সময় তিনি জানান, স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম চালু হলে হাতে ট্রাফিক নিয়ন্ত্রণের আর প্রয়োজন হবে না। এজন্য জাপানের দাতা সংস্থা জাইকার উদ্যোগে ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে নগর জুড়ে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে 2 সিটি কর্পোরেশনের সঙ্গে এবং অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছে, যারা অথরিটি আছে, তাদের সঙ্গে বারবার যোগাযোগ করছি এবং আমরা খুবই আশাবাদী যে অচিরেই হয়তো ঢাকা শহরে ধীরে ধীরে এই সিগন্যাল অটোমেশন পদ্ধতি চালু হয়ে যাবে। বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ড, গুয়েতামালা ও আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূতরা বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে একথা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং দুদেশের জনগণের সম্পর্ক বৃদ্ধিকে প্রাধান্য দেয় বাংলাদেশ। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দেশগুলোর অনাবাসিক রাষ্ট্রদূতদের আহ্বান জানান তিনি। বৈঠকে ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ ও সহানুভূতি জানান রাষ্ট্রদূতরা। পাশাপাশি বাংলাদেশের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান তারা। এর আগে বঙ্গভবনে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেভির্তো, গুয়েতামালার ওমর কাস্তেনেতো সোলারেজ এবং আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলিকে গার্ড অব অনার জানায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 46,000 শিক্ষক নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
গত 29 মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21 জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 46,119 জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এর আগে দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের লিখিত পরীক্ষায় 20,647 জন উত্তীর্ণ হন। প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 9,337 জন। মৌখিক পরীক্ষা শেষে প্রথম ধাপে 2,497 জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। অর্থনৈতিক সংকটকালীন মুহূর্তে পুঁজিবাজারে নতুন করে কোনো কর আরোপ চায় না ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা ক্লাবে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে ডিএসসি চেয়ারম্যান জানান, ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হলে শেয়ার বাজার আরও পিছিয়ে যাবে। তিনি জানান, বর্তমানে পুঁজিবাজারে 90% বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক এবং 10% ব্যক্তি বিনিয়োগকারী। 90% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ক্যাপিটাল গেইন ট্যাক্স দিচ্ছে। শুধুমাত্র 10% বিনিয়োগকারীর জন্য নতুন করে ক্যাপিটাল গেইন কর আরোপ করা হলে বাজারে অস্থিরতা তৈরি হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকার বাইরের কোম্পানির কর হারের ব্যবধান বাড়িয়ে 12.5% করার প্রস্তাব জানিয়ে উৎসে কর 0.05% কমিয়ে 0.02% রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। যেহেতু পুঁজিবাজারের একটা ক্রান্তিকাল, এই ক্রান্তিকালে আমরা কিছু ইনসেন্টিভ হিসাবে আমরা মনে করি যে লিস্টেড নন লিস্টেড কোম্পানির মধ্যে 7.5% থেকে যদি আমরা 12.5% করি তাহলে হয়তো অনেক ভালো কোম্পানি, তো তাদেরকেও আমাদের কিছু বেনিফিট দিতে হবে। আমাদের যে একটা ক্রান্তিকাল চলছে আমাদের পুঁজিবাজারের, এই মুহূর্তে যদি আমরা ভালো ভালো কোম্পানি যদি না নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে পুঁজিবাজারের যে ক্রান্তিকাল সেটা থেকে উত্তরণ পাওয়া একটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফেয়ারফেস সিমেন্ট ব্র্যান্ড মেঘনা সেম সুপার ডিলাক্সের এক্সক্লুসিভ ডিলার মিসেস মুন এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন, ডিজিএম মোহাম্মদ জিয়ারুল ইসলাম এবং মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহমুদুল হাসান সহ অন্যান্যরা। ম্যাগনেসিয়াম সুপার ডিলাক্স এখন দিচ্ছে মোর ফাইন, মোর ফেয়ার ও বেটার বন্ডের প্রতিশ্রুতি। মোর ফেয়ার হওয়ায় এই সিমেন্ট দিয়ে তৈরি নির্মাণ হয় নান্দনিক। তাই যে কোনো ধরনের ফেয়ারফেস স্থাপনা নির্মাণে ম্যাগনেসিয়াম ডিলাক্স সিমেন্ট অত্যন্ত কার্যকরী এবং যুগোপযোগী। বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে 2 দিনব্যাপী সারা দেশ থেকে বাছাই করা 450টি দেয়াল পত্রিকা নিয়ে এসিআই সেন্টারে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন আয়োজন করে ভয়েস অফ ফ্রিডম নামে প্রদর্শনীর। এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এছাড়াও এসিআই কনজিউমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ কামরুল হাসান, হাইজিন বিজনেসের ম্যানেজার খন্দকার ইশতিয়াক আহমেদ, মিডিয়া ও কমিউনিকেশনের জিএম মোহাম্মদ নাহিদ নেওয়াজ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগে ফ্রিডম টিম দেশের বিভিন্ন অঞ্চলের 45টি স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর 4,000-এর বেশি ছাত্রীদের অংশগ্রহণে দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন করে। এ সময় ফ্রিডম 52,000-এর বেশি শিক্ষার্থীর মাঝে পিরিয়ড সচেতনতামূলক লিফলেট ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নতুন এক উদ্যোগ নিয়েছেন ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এলাকার সকল উন্নয়ন কর্মসূচি এখন থেকে উদ্বোধন করবেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। এর অংশ হিসেবে সকালে ফেনী জেলার চিতলিয়া ইউনিয়নের জঙ্গলখোনা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন। এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। একসময় পিরোজপুরে কৃষকরা চাষাবাদে দেশীয় জাতের গবাদি পশু লালন পালন করলেও সেখানে এখন গড়ে উঠেছে উন্নত জাতের পশুর খামার। এসব খামারে মোটা তাজা করা হচ্ছে বিভিন্ন রং ও আকারের দেশি বিদেশি জাতের গরু। খামার মালিকদের লাভ দেখে অন্যরাও আসছেন এই পেশায়। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান।
গত ২০ বছরে পিরোজপুর জেলা সদর সহ অন্যান্য উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় ৫,০০০ পশু খামার। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ গবাদি পশুর বাজার ভান্ডারিয়াতে হওয়ায় জেলায় খামারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খামারে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি সহ বিভিন্ন জাতের গরু মোটাতাজা করতে ব্যস্ত খামারিরা। সারা বছর এসব খামারে কম বেশি পশু বেচা কেনা চললেও কোরবানি ঈদকে সামনে রেখে পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। জেকে ডেইরির পুতির নামের ষাঁড়টি এই অঞ্চলের সবচেয়ে বড় গরু। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুর ওজন প্রায় ১৪০০ কেজি, উচ্চতা প্রায় ৭ ফুট, দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা। দাম আছে ৩৫ মণ ওজন আছে, দাম ১৪ লাখ টাকা। আমরা ১৬ লাখ চাই আর কি। ঘাস, খড়, চালের কুড়া ও ভুট্টার পাশাপাশি সরিষার খৈল, গমের ভুসি ছাড়া মোটা তাজা করতে ব্যবহার করা হচ্ছে না কোনো রাসায়নিক। তবে বর্তমানে গোখাদ্য, ঔষধ ও শ্রমিকের মজুরি বেশি হয় এবছর আগের মতো লাভের মুখ দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক খামারি। গরু লালন পালন করে আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিলাম, লাভ হয়তো চলার মতো সংসার চলবে, কিন্তু বর্তমানে এই খাবার, গোখাদ্যর যে দাম, এই এত খড় ভুসি, ঔষধ সবকিছুর দাম বৃদ্ধি। খাবারের দাম বেশি, ঔষধের দাম, লেবারের খরচ বেশি, এটা পুষায় না, আমাদের খুব লসে আছে। তারপরও আমাদের পেশাইটা পালতে হয়। এদিকে পশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মোবাইল ভেটেনারি ক্লিনিক স্থাপন, বিভিন্ন ধরনের সহযোগিতা সহ সরকারের নানামুখী পদক্ষেপের কারণে ঈদে পিরোজপুরের খামারিরা নিজ জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে পশু সরবরাহ করতে পারবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা আশা করি আমাদের নিজস্ব যোগান থেকে আমাদের যে পবিত্র ঈদুল আজহার যে কোরবানি, আমাদের পিরোজপুরের এলাকাবাসী, পিরোজপুরের জনগণ সেই আমাদের নিজস্ব যোগান থেকে কোরবানি দিতে পারবে। এবছর জেলায় কোরবানির ঈদে মোট পশুর চাহিদা ৪০,০০০-এরও বেশি। ৪৬,০০০-এর বেশি পশুর যোগান দিতে সক্ষম স্থানীয় খামারগুলো, যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাতক্ষীরার বিখ্যাত আম হিমসাগর দেশের গণ্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে। সুস্বাদু এই আম সংগ্রহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসছেন সাতক্ষীরার বাজারগুলোতে। তবে এবছর ফলন কম হওয়ায় হিমসাগর আমের বাজার মূল্য প্রায় দ্বিগুণ। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের চাষ হয়েছে ৪,১১৮ হেক্টর জমিতে। এসব বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০,০০০ মেট্রিক টন। তবে মৌসুমের শুরুতেই প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর আমের ফলন কমে গেছে। তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে বেশি বড় হয়নি আম। বাজারে সরবরাহ কম থাকায় বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। গত বছর যে আম মন প্রতি ১৩০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হয়েছে, সেই আম এবছর বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৮০০ টাকায়। অতিরিক্ত তাপদাহ, খরা, যার কারণে আমাদের গাছে যে কাঙ্ক্ষিত যে আমটা হয়েছিল, আমরা সেই আমগুলো আমরা নিজ পর্যন্ত নিয়ে আসতে পারিনি। সাতক্ষীরাতে হয়তো বলা যায় 50% আম নাই। এবছর আমের দাম পাচ্ছি, এই যে গোবিন্দ আম এখন ২৬০০, এখন গত বছর এরকম তো ১৬০০-১৭০০ টাকা বেচাকেনা হয়েছিল। প্রতিদিন শত শত মন আম সিলেট, চট্টগ্রাম সহ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমি কক্সবাজার থেকে একেবারে সাতক্ষীরা এসেছি আমের জন্য। প্রতি বছরে নিয়ে এই বছরের যে দামটা আগের চেয়ে একটু বেশি, কারণ হচ্ছে এই বছরে ফলনটা কম হয়েছে। আমরা যারা ক্রেতা, যারা বাইরে থেকে আসছি, তারা কিন্তু অনেক ভোগান্তির মোটামুটি সম্মুখীন হচ্ছে দাম বেশি হওয়ার কারণে। আমাদের জন্য একটু সমস্যা হয়, যারা আমরা অনলাইন বেসড কাজ করি, সবসময় প্রিমিয়াম কোয়ালিটিটা প্রোভাইড করার জন্য আমরা চেষ্টা করি। এখানে এসে একটা জিনিস একটু আমাদের জন্য যেটা কষ্টদায়ক হয়, সেটা হচ্ছে আম ডালি যে আসে, ডালির ওপর এবং নিচে মানে কোয়ালিটির একটু তফাৎ থাকে আর কি। এবছরও ইউরোপের বিভিন্ন দেশে সাতক্ষীরার আম রপ্তানি হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যারা বিদেশে আম রপ্তানি করছে তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যাতে গুণগত মান বজায় রেখে আমরা উৎপাদন করতে পারেন এবং সারা বিশ্বের মানুষকে মানসম্মত আম খাওয়াতে পারেন, সে বিষয়ে আমরা কৃষকদের সাথে কাজ করে যাচ্ছে। গত ২২ মে থেকে জেলায় শুরু হয়েছে গাছ থেকে হিমসাগর আম সংগ্রহ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানাবো পার্কস খেলার খবর। বিশ্বকাপে মাঠে ফেরার লড়াই শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। নিজের অবস্থা বুঝে নিতে ইনজুরির পর প্রথমবারের মতো বল হাতে মাঠে নামেন তিনি। টিম ম্যানেজমেন্টের আশা, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন।
আরো জানাচ্ছেন বরগারমান। অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চোটের শঙ্কা নিয়ে বিশ্বকাপ দলে রাখা হয়েছিল তাকে, তবে ধীরে ধীরে সেরে উঠেছেন এই পেসার। এবার ছোট রানাপে বোলিং শুরু করেছেন তাসকিন। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পারেননি এ পেসার। বিশ্বকাপের আগে 2 প্রস্তুতি ম্যাচেও খেলা হবে না তার। তবে মূল পর্বের প্রথম ম্যাচে অর্থাৎ 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পেতে মরিয়া বাংলাদেশ দল। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা তাসকিন আহমেদ এবার ছোট রানাপে বোলিং শুরু করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দলের সাথে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে অনুশীলন করেন তাসকিন আহমেদ, করেছেন বোলিংও। ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজে টানা 4 ম্যাচ খেলার পর চোটে পড়েন তাসকিন। বিশ্বকাপে তার খেলা নিয়েও সৃষ্টি হয়েছিল শঙ্কা, তবে সব শঙ্কার কালো মেঘ দূরে ঠেলে দিয়ে তাসকিনকে সহ-অধিনায়ক করে ঘোষণা করা হয় বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল। পরাগারমান, এটিএন বাংলা। টেক্সাসে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে এই দলের বিপক্ষে 2-1 সিরিজ হারান নাজমুল হোসেন শান্তর দলের সামনে সুযোগ প্রতিশোধ নেওয়ার। যদিও এই ম্যাচের পরিসংখ্যান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না, তবে মূল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালাই করে নিতে পারছে চন্ডিকা হাথুরু সিংহের দল। গ্র্যান্ড প্রিরা স্টেডিয়ামেই বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। তাই মাঠ এবং উইকেট সম্পর্কেও অভিজ্ঞতা নিতে পারবেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা। রাত 9:30টায় শুরু হবে খেলাটি। বাংলাদেশ রেসলিং ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে জাতীয় জুনিয়র বালক বালিকা কুস্তি প্রতিযোগিতা। রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান এবং যুগ্ম সম্পাদক মেজবাউদ্দিন আজাদ। 4 দিনের এই প্রতিযোগিতায় 12টি দলের 250 জন তরুণ কুস্তিগির 20টি ওজন শ্রেণীতে লড়াই করছেন। গ্রিন ইউনিভার্সিটি আন্তঃকলেজ ফুটবল ফেস্ট 2024-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নৌবাহিনী কলেজ ঢাকা ও গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। এতে 2-0 গোলে গুলশান কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী কলেজ। অন্যদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে 1-0 গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। চ্যাম্পিয়ন টিম ও রানার আপ টিমের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইজুর রহমান, রেজিস্ট্রার ক্যাপ্টেন শেখ মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সুমন রেজা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। উপকূলীয় জেলাগুলোতে এখনো হাজারো মানুষ পানিবন্দী। বিদ্যুৎ বিচ্ছিন্ন 16 জেলার কয়েক লক্ষাধিক গ্রাহক। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 17 জনে। স্থল নিম্নচাপ হয়ে বাংলাদেশ অতিক্রম করল ঘূর্ণিঝড় রিমাল। কালো কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল। রোহিঙ্গাদের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে প্রায় 3,800 কোটি টাকার ঋণ ও অনুদান পাচ্ছে সরকার। ব্যবহার হবে অবকাঠামো ও সেবামূলক খাতে। জেনারেল আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়। এবং তৃতীয় ধাপের 87টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। ঘূর্ণিঝড় রিমালের কারণে 22 উপজেলার ভোট স্থগিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।